উকিল সালাম হোসেনের বাড়িতে। জাহিন তার রুমে বসে বসে কিছু একটা বিষয় নিয়ে গভীর চিন্তায় আছে। এমন সময় রুমে প্রবেশ করে তার বাবা সালাম হোসেন। ছেলেকে এক মনে কিছু ভাবতে দেখে তিনি বলেন, কি ভাবছো জাহিন? বাবার ডাক শুনে বাস্তবে ফিরে জাহিন। কিছু না বাবা, তুমি যে বাড়িটা ভেঙে ফেলার জন্য আবেদন করেছিলে সেখানে প্রায় 10 ঘর ভাড়াটিয়া থাকে। ভাড়াটিয়া বললে ভুল, ওটা ওদের ফ্ল্যাট, নিজেদের ফ্ল্যাট। ওরা কোনোভাবেই নিজেদের সম্পত্তি কাউকে দিতে প্রস্তুত নয় বাবা, কিন্তু সেটার বিনিময়ে আমরা টাকা দিতে চেয়েছি। সবাইকে টাকা দিয়ে কেনা যায় না। একজন উকিল হয়ে যতটুক আমি বুঝতে পারছি এই কাজ এখানেই থামানো উচিত। এর থেকে বেশি দূর তুমি যেতে পারবে না। কাজে আমার কথা শুনে চলো, নিজের ভাড়ানো পা পিছিয়ে নাও। আমি পা পিছিয়ে নেওয়ার জন্য কখনো ভাড়াই না। তুমি আমার কথা অমান্য করছো জাহিন। অমান্য করিনি বাবা, কিন্তু ওই প্রপার্টি আমার লাগবে। সালাম হোসেন দীর্ঘশ্বাস ফেলেন। দেখো কি করবে, আর অনেকদিন বাসায় বসে থাকলে কাল থেকে ভার্সিটি যাও। ঠিক আছে বাবা। সালাম হোসেন বেরিয়ে যায়। আমি এভাবে প্রতিটা কাজ হেরে যেতে পারি না, এতে করে আমার সব শেষ হয়ে যাবে। আমাকে বের হতে হবে, নিজের কাজ নিজেকে করতে হবে। কাল থেকে ভার্সিটিতেও যেতে হবে। জাহিন কাউকে কল করে, হ্যালো, আমি ওই ফ্ল্যাটের মালিকদের সঙ্গে নিজে কথা বলতে চাই। ব্যবস্থা করো যত দ্রুত সম্ভব। ফ্ল্যাটটা যদি দ্রুতই খালি না করতে পারি তাহলে আমাকে টাকা ফেরত দিতে হবে, আর সেটা আমি এই মুহূর্তে চাইছি না। কল কেটে দেয় জাহিন। এমনকি আমিও অনেক টাকা পয়সা লস করেছি এইগুলি খেয়ে। আদৃশকে তো আমি ছাড়বো না। আদৃশ খাওয়া শেষ করেছে, নিজের হাতে আদৃশকে খাইয়ে দিয়েছে। তবে আদ্রিতাকে নিজের কোল থেকে নামাতে নারাজ সে। আদ্রিতা মুখ ফুলিয়ে আদৃশের দিকে তাকায়। ছাড়ো নেবান, আমি বাড়িতে যাই। তুই যাবি না? ভারী আজব, একটু আগে পর্যন্ত এটা নিয়ে ডেকেছিলেন আমি কেন এসেছি, এখন যেতে দিবেন না? দেব না। তুই আসছিস কেন? এখন যেতে পারবি না, আমার নেশা হয়ে গেছে। তোকে এভাবে জড়িয়ে রাখতে আমার ভালো লাগছে। আপনি মহাপাজি। আদ্রিতার ঘাড়ে মুখ গুজেছিল। নিজের সম্পর্কে ফাজির সময় শুনে আদৃশ মাথা তুলে তাকায়। আমি যদি আমার লিমিট ক্রস করা শুরু করি, ফাজলামি আসল ফাজলামি করি, সামলাতে পারবি তো? আদ্রিতার গাল দুটো লাল টমেটোর মতো হয়ে গেছে। আদ্রিতার গাল দুটো চেপে নিজের দিকে মুখ করে আমার স্ট্রবেরি মন চাই খেয়ে ফেলি। আদ্রিতাকে নিজের সঙ্গে আরো জোরে চেপে ধরেছে। আদ্রিতা চুল সরিয়ে ওর ঘাড়ে নাক রাখে। তোর ঘ্রাণ অসম্ভব সুন্দর আদ্রিতা, আমি পাগল হয়ে যাই। আমার পৃথিবীতে শান্তি বয়ে আনে এই ঘ্রাণ। আদ্রিতার শরীর কেঁপে ওঠে। আদ্রিতা সেই কম্পন অনুভব করতে পারে। তার ঠোঁটের কোনায় বাঁকা হাসি। আদ্রিতাকে ঝালাতে আবারও নিজের ঠোঁট ছোঁয়ায় খালি ঘাড়ে। আদ্রিতা এবার আদৃশের হাত ধরে বসে। হঠাৎ করে আদ্রিতাকে তার সামনে থাকা গ্লাস টেবিলের উপরে বসিয়ে দেয়। আদ্রিতা চোখ বড় বড় হয়ে যায়। ইতালিতে থাকার সময়গুলোতে আমার অনেক ইচ্ছে ছিল, তোকে যখন ইতালিতে আনবো তখন এইভাবে অফিস টেবিলে বসিয়ে আদর করব। কিন্তু দেখ, সেই সব পূরণ করার জন্য সৃষ্টিকর্তা তোকে এখানে পাঠিয়ে দিয়েছে। ইতালি না হোক, বাংলাদেশ হোক, গ্লাস টেবিল হলেই হলো। আদৃশ কথাগুলো বলে আদ্রিতার কোমরের শাড়ির ভাঁজে হাত দিয়ে দেয়। যায় আদৃশের শীতল হাত আদ্রিতাকে থরথর করে কাঁপতে বাধ্য করছে। প্রিয়তমার কম্পন আদৃশকে লাই দিচ্ছে, ইচ্ছে করছে অত দূর চলে যেতে, যেখান থেকে চাইলেও কেউ ফেরত আনতে পারবে না। প্রিয়তমার ঘাড়ে ঠোঁট রেখে একটা কামড় বসিয়ে দেয়। আদ্রিতা ষাট খামছা ধরে আদৃশের, সে ব্যথা পেয়েছে। সেখানে দাগ হয়ে গেছে, নীলসে দাগ হয়ে গেছে। আদৃশ বিদ্যা আঙ্গুল দিয়ে সেই দাগে স্লাইস করে। এই ছোট্ট মেয়েটা আমার বউ, তুই আমার। আদ্রিতা তুই আমার। আদ্রিতা কিছু বলে না। আদৃশ ওকে বুকের মাঝে রেখেছে। আদৃশের এখন মন উতাল হয়ে উঠেছে। তাই সে ঠিক করলো সে বাড়িতে চলে যাবে। বউ, চল, তোকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায়? চল। আদৃশ উঠে আদ্রিতার শাড়ি ঠিক করে দেয়। আদ্রিতার মাথায় কাপড় টেনে দেয়। চল। আদৃশ বেরিয়ে যায় আদ্রিতাকে নিয়ে। অফিসের সবাই এবার কনফার্ম হয়ে গেছে এটা আদৃশের বউ। আদৃশ আদ্রিতাকে নিয়ে গাড়িতে বসে। ড্রাইভার ড্রাইভ করছে। আদ্রিতা বাইরের দিকে তাকিয়ে আছে। আদৃশ শক্ত করে হাত ধরে রেখেছে প্রেয়সীর। ওয়াইফি? আদ্রিতা ফাঁসে ফিরে তাকায়। একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? কাল বলবো। আদ্রিতা হাসে। আদৃশ ওই হাসি ভালোবাসে, ভীষণ ভালোবাসে। খান বাড়িতে মাধবী বেগম রুমে বসে বসে আদৃশের ছোটবেলার ছবি দেখছে। তুই তো আমার ছেলে। আমার ছেলে তুই, তাহলে ওই মহিলাকে কেন দেখতে গেলি?
তোকে ভালোবাসায় কোথাও কম রেখেছি আমি? মাধবী বেগম ছবি বুকে চেপে ধরে। আমার জীবন তুই, তোকে আমি ভীষণ ভালোবাসি, আমার সোনা ছেলে। আশরাফ খান ওয়াশরুম থেকে বেরিয়ে স্ত্রীর চোখে পানি দেখে এগিয়ে আসেন। তুমি এখনো কাঁদছ? না, আমি কাঁদবো কেন? মাধবী থামো, আমি তো বলেছি আদৃশ তোমারই আছে, তোমারই থাকবে। আদ্রিতাদের গ্রামের বাড়িতে আদ্রিতার মা রান্নাবান্না শেষ করে রুমে এসে দেখেন তার স্বামী বসে টিভি দেখছেন। বলে কাজকর্ম বাদ দিয়ে সারাদিন টিভি দেখো, এটার কি আদৌ কোনো মানে আছে? বিষয়টা তা নয়, এতদিন যাবৎ শরীর ভালো লাগছিল না, তাই ছুটিয়ে গিয়েছিলাম। কাল থেকে কাজে যাব। আদ্রিতার সঙ্গে কথা বলেছ একবারও? যে মেয়ে মা বাবার কথা মনে করে না, তার সঙ্গে কিসের কথা? কি বলতে চাইছো তুমি? সেদিন আমাকে অমান্য করে ও আদৃশের সঙ্গে চলে গেল। আর কি বলবো আমি? তুমি মান্য করার মতো কাজ করেছিলে? দেখো, জাহিন ভালো ছেলে ছিল, আমি মেয়ের জন্য কখনো খারাপ ভাবিনি। আল্লাহ লজ্জাগিরিরা কিছু নেই তোমার, তুমি পুরুষ মানুষ না ভেড়া। হ্যাঁ, ছি, তুমি সব সময় আমার তুচ্ছ তাচ্ছল্য করো কেন? আমার আদ্রিতাকে আদৃশের সঙ্গে জোর করে বিয়ে কে দিয়েছিল? দেখো, মানছি সেটাও আমি ছিলাম, কিন্তু আদৃশ পরে গিয়ে যা করলো, ব্যাস অনেক হয়েছে। তোমার মেয়ে ওটা নাকি শত্রু, আল্লাহ জানে। আল্লাহ গজব পড়বে যা শুরু করেছো তুমি। কথাটা বলে আদ্রিতার মা সেখান থেকে চলে যায়। ঘৃণা হচ্ছে এই মুহূর্তে তার। মানুষ কিভাবে এমন হয়, এটা নাকি ভাবা। শপিং মলের একটা শোরুমে বসে আছে আদৃশ এবং আদ্রিতা। আদৃশ বেছে বেছে জামা কিনছে, বউটা কাল থেকে ভার্সিটি যাবে। সে অ্যাডমিশন করিয়ে নিয়েছে আদ্রিতার, তাই রোজ পড়ার জন্য যাবতীয় সব প্রয়োজনীয় জিনিস সে আজ কিনবে। এদিকে অনেকক্ষণ ধরে ঘুরছে আদ্রিতা, আর ভালো লাগছে না, তাই চুপচাপ এখন এক কোনায় বসে আছে। আদৃশের পছন্দ বেশ মানায় তাকে, তাই নিজে আর কিছু বলছে না। প্রায় 3 ঘন্টা ধরে ধৈর্য নিয়ে সকল কিছু কেনাকাটা করে আদৃশ। তারপর আদ্রিতাকে নিয়ে বাসায় ফেরে। মাধবী বেগম ছেলেকে দেখে জড়িয়ে ধরেন। হঠাৎ করে মা এমন জড়িয়ে ধরেছে দেখে একটু অবাক হয় আদৃশ। মাম, কি হয়েছে? কি হবে? তুমি এরকমভাবে জড়িয়ে ধরো না, অনেক দিন হয়ে গেল। মাধবী বেগম আদৃশের বাহুতে ছড় মারেন। উফ, আমার ছেলেকে আমি আদর করব, তাও তোকে জিজ্ঞেস করে করব? তুমি সবসময় রেগে কেন থাকো? আমি রেগে থাকি না, তুই রাগিয়ে দিস। মম, স্টপ প্লিজ, আমি ঝগড়া চাই না এখন। তোর পছন্দের খাবার বানিয়েছি, খেতে। মম, আদ্রিতাকে নিয়ে বাইরে গিয়েছিলাম, খেয়ে এসেছি, কিন্তু আমার আম্মু নিজের হাতে কুকিং করেছে, তাই আবার খাবো। মাধবী বেগম খুশি হয়ে যায়। এটাই তো তার আদৃশ, তার ছেলে, তার কলিজা, তার সোনার মানিক। ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছে। আদৃশ মৃদু হেসে উপরে চলে আসে। আদ্রিতা শাড়ি পাল্টে 3 পিস পরে নিয়েছে। বাহির থেকে এসে গোসল করেছে, তাই চুলে তোয়ালে পেঁচানো। ওড়নাটা সাইডে রেখে সে আয়নায় সামনে দাঁড়িয়ে লোশন এবং ক্রিম অ্যাপ্লাই করছে। আদ্রিতার খেয়ালে কোথাও এটা নেই, কেউ একজন তাকে খুব গরম করে মন ভরে দেখছে। হঠাৎ করে ফেটে কারোর হাত পড়তে কেঁপে ওঠে আদ্রিতা। আদৃশ শক্ত করে জড়িয়ে ধরেছে তাকে। জান, তুই এমনই সুন্দরী, আরও এভাবে সামনে আসলে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আদ্রিতা কেঁপে উঠছে, সে কিছু বলছে না। আদৃশ আদ্রিতাকে বেশ কিছুক্ষণ জড়িয়ে রেখে ওয়াশরুমে চলে যায়, কারণ তার সমস্যা হয়ে গেছে, আর পিচ্ছি বউটের সঙ্গে বেশি সময় থাকলে হয়তো নিজেকে সামাল দেওয়া মুশকিল হয়ে যেত। সেই দিনটা ওভাবেই কেটেছে ওদের। পরদিন সকালে আদৃশের আগে ঘুম থেকে উঠে আদ্রিতা আগে রান্না করে আদৃশের জন্য, তারপর আদৃশের জামা বের করে রাখে। এরপর 1 কাপ কফি বানিয়ে আদৃশকে ডেকে তুলে, উঠুন, অফিস যাবেন না? আদৃশ ঘুমের ভেতর আড়মোড়া ভেঙে সামনে তাকায়। চোখের সামনে ঘুম থেকে উঠেই ফুলকে দেখে আদৃশের ঠোঁটে ফুটে মৃদু হাসে। একটা চুমু দিবি কপালে? আদৃশ হাসে। আদৃশের কপালে চুমু খায় এবং দ্রুত উঠে সরে যায়। আদৃশ ধরতে পারে না তার আগে। এটা কি হলো? যা হয়েছে ভালো হয়েছে, উঠুন। আদৃশ উঠে দাঁড়াতে আদ্রিতা প্রুত করে উড়ে চলে গেল। ঠিক হলো না জান, রাতে তোকে আজকে আমি পেয়েছি, অপেক্ষা কর। আদৃশ রেডি হয়ে আসে। আদ্রিতা টাই বেঁধে দেয়। জান, রেডি হয়ে নে। কেন? আমরা একটা জায়গায় যাব। কোথায় যাব? সারপ্রাইজ নিবি না? হ্যাঁ, নেব। তাহলে একটা জামা পরে তৈরি হয়ে নে। ঠিক আছে। আদ্রিতা রেডি হয়ে নেয়। দুজন মিলে নিচে আসে। মাধবী বেগম দুজনকে একসঙ্গে রেডি হয়ে নামতে দেখে জিজ্ঞেস করেন, কি ব্যাপার?
আজকে মনে হচ্ছে দুজন ঘুরতে যাচ্ছ। না মম, আমি আদ্রিতাকে ভার্সিটিতে দিতে যাচ্ছি, তারপর অফিস যাব। ভার্সিটির কথা শুনে মাধবী বেগম অবাক হন, সঙ্গে আদ্রিতাও। আদ্রিতার অ্যাডমিশন কবে করালি? এই তো 2 দিন ধরে খুঁজছিলাম, কাল করিয়ে দিলাম। মাধবী বেগম খুশি হতে পারলেন না। তিনি ছেলেকে বউয়ের সঙ্গে ব্যস্ত করে দিতে চেয়েছিলেন, কিন্তু এখন তো দুজনের ভেতর দূরত্ব আর একটু বাড়বে। আশরাফ খান খাবার মুখে দিতে দিতে বলেন, বিষয়টা একটাবার জানানোর প্রয়োজন মনে করনি? আদ্রিতা আমাদেরও মেয়ে। বাবা, অ্যাডমিশন করানোটা তোমাদের দায়িত্ব ছিল, করাওনি, আমি করিয়ে দিয়েছি। এখানে জানানোর কি আছে? আদৃশ, তুমি ভীষণ অদ্ভুত আচরণ করো। একেবারে তা নয়। আশরাফ খান জানে এই মুহূর্তে ছেলেকে কিছু বললে ছেলে শুনবে না, তাই তিনি চুপ হয়ে যায়। আদ্রিতা এতক্ষণ ধরে সবটা শুনছে, তবে কি বলবে বলার তেমন কিছু নেই তার কাছে। ভার্সিটি যাওয়ার আগে একবার মায়ের সঙ্গে কথা বলে নেয় আদ্রিতা, এরপর দুজন রওনা হয়। গাড়িতে বসে আদ্রিতা বাইরের দিকে তাকিয়েছিল। হঠাৎ করেই মনের মাঝে অনাকাঙ্ক্ষিত একটা প্রশ্ন উঠে আসে। আচ্ছা, আপনি কি করে জানলেন আমি ভালো রেজাল্ট করেছি? আদ্রিস গাড়ি চালানোতে মন দিয়েই উত্তর দেয়, তুই আমার বউজান, তোর প্রতিটা পদক্ষেপ আমার লক্ষ্যের ভেতর ছিল, তোর প্রতিটা নিঃশ্বাসও গুনে রেখেছি আমি। আদ্রিতা মাথাটা আদ্রিসের দিকে ঘুরিয়ে নেয়। কোথায় ছিলেন 2 বছর? আব্বু আম্মু কেন বলতো আপনার আমাকে পছন্দ নেই? আপনার স্ত্রী হিসেবে আমাকে আপনি মেনে নেননি? আদ্রিতার কথার মাঝেই গাড়িটা থেমে যায়। আদ্রি সিট বেল্ট খুলে আদ্রিতার দিকে তাকায়। এত ছোট একটা মাথায় এত কাহিনী কিভাবে আসে? এত কেন জানতে হবে? আমার কি জানার অধিকার নেই? অধিকার ফলাবি? তাহলে অধিকার আমিও ফলাবো। কিন্তু আদ্রিস এগিয়ে আসে আদ্রিতার মুখের কাছে। যেদিন তোর ছোট্ট শরীরটা আমাকে ফুরুফুরি দিয়ে দিবি, সেদিন আমার কাছে জিজ্ঞেস করবি এসব কেন। আদ্রিসের কথাগুলো আদ্রিতার ভেতর জ্বর তুলে দিয়েছে। তবে আদ্রিস গাড়ি থেকে বেরিয়ে আদ্রিতাকে বার করে, প্রফেসরের সঙ্গে কথা বলে। আদ্রিতার ডিপার্টমেন্ট হেড। তারপর আদ্রিতাকে ক্লাসে যেতে বলে। আদ্রিস, মন দিয়ে ক্লাস করবি, আমি নিতে আসবো, না হলে আমার ড্রাইভার। একা একা কোনোভাবেই কোথাও বের হবি না ভার্সিটি থেকে। এরপর আদ্রিস একটা ফোন বের করে পকেট থেকে, এটা রাখ, এটা তোর। তবে হ্যাঁ, এর মানে এই নয় যে যা খুশি তাই করবি। তোর আশেপাশে 14 হাতের ভেতর কোনো ছেলেকে দেখলে ওই ছেলের হাত পা ভাঙবো, সাথে তোকেও খোড়া করে বাড়িতে বন্দি করবে, বুঝেছিস? আদ্রিতা কিছু বলে না। লোকটা থ্রেট দিলে তার মনে হয় যে কেউ তার গলায় চাকু ধরেছে। কি বললো বল, বুঝেছিস? হ্যাঁ, যা ক্লাসে যায়। আদ্রিতা চলে যায় ক্লাসে। আদ্রির এরপর বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। প্রথম দিন ক্লাসে 2 মেয়ের সঙ্গে আদ্রিতার ভালো কথা হয়, এদের সঙ্গে আদ্রিতা বন্ধু হয়। লাঞ্চ ব্রেকে আদ্রিতার ওই 2 মেয়ে জারিন যারা যায় ক্যাফেতে। জারিন এবং যারা দুজন বেশ 4-5 দিন ধরে ক্লাস করছে, তাই ওরা বেশ অনেকটা ছিল ভার্সিটির। আদ্রিতা, তুমি কি খাবে? হালকা কিছু নিয়ে এসো জারিন। বাসায় গিয়ে ভাত না খেলে আম্মু ভুগবে। বাহ আদ্রিতা, তোমার আম্মু কি তোমার শ্বশুরবাড়িতে থাকে? আরে না, আমার আম্মু মানে হলো আমার শাশুড়ি। ও, তোমার শাশুড়ি তোমাকে অনেক কেয়ার করে? হ্যাঁ, আম্মু আব্বু দুজন অনেক ভালো। আদ্রিতা, তোমার হাজব্যান্ডকে দেখালে না? আসলে এটা নতুন ফোন, আজকে হাতে পেয়েছি, ওনার কোনো ছবি নেই, তবে উনি রোজ আমাকে পৌঁছে দিতে আসবে, তখন দেখাবো। ঠিক আছে। যারা খাবার আনতে গেছে। জারিন আর আদ্রিতা কথা বলছিল, এমন সময় সেখানে আসে জাহিন। জাহিন ইউনিভার্সিটির লাস্ট ইয়ারের পড়ালেখা করছে। হঠাৎ করে আদ্রিতাকে দেখে চমকে যায় জাহিন। আদ্রিতা, এটা কি? আদ্রিতা, এটা শিওর হওয়ার জন্য এগিয়ে আসে জাহিন। জেরিন মেয়েটাকে জাহিন চিনে। হে জেরিন, কেমন আছো? হে জাহিন ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। জাহিনকে দেখে আদ্রিতা কোনো কথা বলছে না, অন্যদিকে তাকিয়ে আছে। এটা কি আদ্রিস জানতো জাহিন ইউনিভার্সিটিতে আছে? মনে হয় না, জানলে কখনোই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করাতো না আদ্রিতা। এখন জাহিন তাকে বিরক্ত করছে না, তাই আদ্রিতা চিন্তা করে এসব বেজাল না করতে। দুজন আলাদা থাকলেই হয়, কথা না বললেই হয়। ওকে জারিন, তাহলে আমি যাই। জি ভাইয়া। জাহিন চলে গেলে জারিন আদ্রিতাকে ভালে, সরি আদ্রিতা, তোমার বোরিং লেগেছে? না, ইটস ওকে। উনি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র, সবাই সম্মান করে ওনাকে, আর পার্সোনালি হচ্ছে আমার মামাতো ভাই।
ও আচ্ছা, হ্যাঁ, কিছুদিন আগে ভাইয়ের বিয়ে হতে গেছিল। বিয়েতে অবশ্য আমি যাইনি, ওরা কিছু অল্প মানুষ গিয়েছিল বিয়েতে। তা বিয়েটা নাকি ভেঙে গেছে, হয়নি। আদ্রিতা নড়ে চড়ে ওঠে। তার জীবনের সব সিদ্ধান্ত যে তার বাবা ভুল নিয়েছে। তার বাবা তাকে জয়জান্ত আগুনের মাঝে ঠেলে দিতে এক পা পেছনে যায় না। ওরা তিনজন হালকা কিছু খাবার খেয়ে আবার ক্লাসে চলে যায়। আদ্রিতার ক্লাস শেষ হলে ভার্সিটির সামনে এসে দাঁড়ায়। আদ্রিস এখনো আসেনি। তখন হঠাৎ আদ্রিতার পাশে দাঁড়ায় জাহিন। আদ্রিতা সরে দাঁড়ায়। বাবা, মনে হচ্ছে আমাকে চিনতেই পারছো না। আদ্রিতা কোনো কথা বলে না। এমন করছো কেন? একটু হলে তো আমার বউ হয়ে যেতে। কোথা থেকে আদ্রিস উড়ে আসলো? আদ্রিতা এবার ফাঁসি ফিরে শক্ত কণ্ঠে বলে, এক হাতে গুলি খেয়ে কি শান্তি হয়নি? এখন কি চাইছেন, সোজা উপরে চলে যেতে? তোমার আগুনে উপরে মরতে রাজি আছে। আদ্রিতা কিছু বলবে তার আগেই দূরে আদ্রিসের গাড়ি দেখে সে সরে যায়। এই মুহূর্তে সে সিনক্রিয়েট চায় না। গাড়িটা সোজা আদ্রিতার সামনে এসে থামে। আদ্রিসের গাড়ি থেকে জাহিন দূরে সরে যায়। মুখে যাই বলুক, আদ্রিসকে সে ভয় পায়। আদ্রিতার জন্য গাড়ির দরজা খুলে দেয় ড্রাইভার। ভেতরে আদ্রিস নেই। আদ্রিতা ভেতরে উঠে বসে। আদ্রিতাকে বাসায় পৌঁছে দেয় গাড়িটা। বাসায় এসে আদ্রিতা খাবার খেয়ে ঘুমাতে চলে যায়। সন্ধ্যার দিকে মাধবী বেগম চা নিয়ে রুমে আসে। তার ছেলের বউ ঘুমাচ্ছে, তাই তিনি গিয়ে আদ্রিতাকে ডেকে তোলেন। মারে উঠ। আমি একটু ঘুমন্ত স্বরে, এই অবেলায় ঘুমাতে নেই, চা নিয়ে এসেছি। চায়ের কথা শুনে আদ্রিতা উঠে বসে। মাধবী বেগম হাসেন। এই মেয়েটা চা ভীষণ পছন্দ করে। দেও চা দাও। মাধবী বেগম চা দেয় আদ্রিতাকে। দুজন মিলে চা খায় এবং কিছুক্ষণ বসে গল্প করে। চা খাওয়া শেষে মাধবী বেগম চলে যায় রুম থেকে। আদ্রিতা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। রুমে এসে মাধবী বেগম পায়চারি করছে। আল্লাহ, কাজটা কি ঠিক করলাম? আদ্রিস এখনো আসছে না। আমি কি ভুল করলাম নাকি ঠিক করলাম? মাধবী বেগমের চিন্তার মাঝে হঠাৎ গান হর্নের শব্দ শুনতে পায় তিনি। জানালার কাছে গিয়ে দেখে তার ছেলের গাড়ি ঢুকছে ঘরে। মাধবী বেগম দীর্ঘশ্বাস ফেলে, যাক, ছেলেটা দ্রুত এসেছে। যাই হোক, ভালো করেছে। ওয়াশরুমে গিয়ে কেমন অস্থির লাগছে আদ্রিতা। শরীর ঘামছে, হাত পা কেমন কাঁপছে। হঠাৎ এমন কেন হচ্ছে? তার প্রেশার লো হয়ে গেল নাকি? চারিদিকে কেমন ঘুরছে। আদ্রিতা চোখে মুখে ফানি দিয়ে বের হয়ে ওয়াশরুম থেকে বাইরে এসে দেখে আদ্রিস এসেছে, তবে চোখে মুখে তার রাগ। কোটটা খুলে সোজা আদ্রিতার সামনে চলে আসে। জান, আজকে ভার্সিটিতে কিছু হয়েছিল? কিন্তু আদ্রিতা আদ্রিসের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। কোনো প্রকার কিছু চিন্তা করার বা উত্তর দেওয়ার অবস্থায় সে নেই। আদ্রিস এবার আদ্রিতাকে নিজের কাছে নিয়ে আসে। বল জান, কি হয়েছিল? আদ্রিতা ক্রমশ আদ্রিসের দিকে আকর্ষিত হচ্ছে। হঠাৎ করে আদ্রিতা কেঁদে দেয়। আদ্রিস অবাক হয়ে যায়। কি হয়েছে? জান, তুই কাঁদছিস কেন? যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা হচ্ছে? কোথায়? কি হচ্ছে? কেমন হচ্ছে বল আমাকে। আদ্রিতা নিচের দিকে ইশারা করে। আদ্রিস অবাক হয়ে যাচ্ছে বিষয়টা বুঝতে পেরে। তার বউকে এসব ওষুধ কে খাওয়ালো? মাথায় কোনো ইতর নেই, উল্টো প্রচণ্ড রাগ হচ্ছে। নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না সে কোনোভাবে। আদ্রিসকে জড়িয়ে ধরেছে। বসন্তের বিদায়, গরমের আগমনে চারিদিকে বইছে ঠান্ডা বাতাস। হয়তো কিছুক্ষণ হলেই বৃষ্টি হবে, ঝুম বৃষ্টি। প্রেয়সীকে কোনোভাবে শান্ত করতে না পেরে নিজের মনের ভেতর থাকা সুপ্ত বাসনাকে পরিণতি দিয়ে ফেলল আদ্রিস। ঠোঁট জোড়া গভীরভাবে আদ্রিতাকে ছুঁয়ে দিচ্ছে। এতে ওর শরীর আরও বেশি গরম হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মাঝে রুমের পুরো গল্পই বদলে যায়। জড়োয়া বৃষ্টি, ঠান্ডা বাতাসের মাঝে দুজনের ভালোবাসা নতুন রূপ ধারণ করছে। এতক্ষণ ধরে আদ্রিসকে বার দিল, এখন আসল সময়ে এসে আদ্রিতার মন এবং শরীর দুটোই ব্যথায় জড়োচারিত। আদ্রিতার যন্ত্রণা দেখে আদ্রিস ওর কপালে চুমু খায়। জান, প্লিজ আমার সঙ্গে একটু কোঅপারেট কর। আমি এখন থেকে কোনোভাবেই নিজেকে ফিরিয়ে নিতে পারবো না। আদ্রিতা যন্ত্রণায় মাথায় এদিক ওদিক করছে। আদ্রিস ছোট্ট বউয়ের ঘাল ধরে পুরো ঘালে চুমু খায়। রাত তখন মধ্য সময় এসে দাঁড়িয়েছে। আদ্রিতা চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। আদ্রিস পাশে শুয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। এরপর আদ্রিতাকে কোলে তুলে নেয়। আদ্রিতা হালকা করে চোখ তুলে তাকায়, তবে সেই চোখ
খুলে তাকানোর শক্তিও ভিতরে নেই। আদ্রিতাকে নিয়ে শাওয়ারের নিচে দাঁড়ায়। শাওয়ারের পানির নিচে দাঁড়িয়ে আদ্রিতা চুল খুলে দেয়। আদ্রিতা হু করে ওঠে, জান চুল না খুললে তোর গোসল সম্পূর্ণ হবে না। আদ্রিতা আর কিছু বলে না। আদৃশ্যকে শাওয়ার করিয়ে দিয়ে রুমে নিয়ে জামা পরিয়ে শুইয়ে দেয়। আদ্রিতার গলায় দাগগুলো কালচে রঙে পরিণত হয়েছে। আদ্রিস হাসে, তবে সেই হাসি ছিল তার ঠোঁটের বাঁকা হাসি। আদ্রিতা গভীর ঘুমে আচ্ছন্ন। আদ্রিস এগিয়ে গিয়ে আদ্রিতার কপালে কপাল ঠেকায়। তোর জন্য সময়গুলো যে আরো কঠিন হয়ে গেল জান। এই ক্ষতগুলো সময়ের সাথে আরো গভীর হবে। এতে কোনো ওষুধ লাগাতে পারবি না। এগুলো মানুষকে চিৎকার করে বলবে তুই আমার, এই আদ্রিস খানের, আমার প্রাণ বোমরা। আমি তোকে অনেক বেশি কাছে চাই। আমার বাহুডোরা সর্বদা তোকে আবদ্ধ করে রাখতে চাই। আমার সোনালি খাঁচায় তোর স্বাগতম। আদ্রিসের হাসি কেমন মাতাল করা হাসি। আদ্রিতা যদি এখন এই হাসি দেখত তবে হয়তো ভয় পেয়ে যেত। আদ্রিতাকে রুমে রেখে রুম থেকে বেরিয়ে যায় আদ্রিস। নিচে নেমে আসে। মাধবী বেগম কিছু একটা করছিলেন। আদ্রিসকে নামতে দেখে তিনি দাঁড়িয়ে পড়েন। আদ্রিস সোজা মায়ের সামনে চলে আসে। আম্মু, কি হয়েছে বাবা? এদিকে এসে বসো। মাধবী বেগম আদ্রিসের সামনে বসে। আম্মু, আদ্রিতা কি তোমাদের সবার কাছে শুধুমাত্র ব্যবহারযোগ্য একটা অবজেক্ট মাত্র? এসব কি বলছিস আদ্রিস? আমার আদ্রিতা যেভাবে পারছো ব্যবহার করছো। ওর বাপকে 16 বছর বয়সে আমার মতো একটা অ্যাডাল্ট ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিল, এটা না ভেবে যে ওনার মেয়েটার ভবিষ্যৎ কি হবে। এরপর আমি যখন ইতালি চলে গেলাম তখন আবার কারোর সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করলো। আর তোমরা শুধু দেখলে, কিছু বললে না। আর তুমি নিজের ছেলেকে ঘরের মাঝে বন্দি করার জন্য ওকে ভয়ানক কি ভেবে? আদ্রিস চিৎকার করছে। ওর শরীর রাগে থরথর করে কাঁপছে। মাধবী বেগম বুঝতে পারলেন তিনি ছেলে হারানোর ভয়ে এত বেশি বেল বুদ্ধি খাটিয়ে ফেলেছে। এখন এতে বিপরীত হবে। আমি আমার কথাটা শোন বাবা। আমি কোনো কথা শুনতে চাই না। আমার আদ্রিতা কারোর জন্য খেলার পুতুল নয় যে যার মতো ওর সঙ্গে চাইলে খেলা করতে পারে না। আমার আদ্রিতা আমার স্ত্রী। আমার স্ত্রীকে নিয়ে দ্বিতীয়বার কোনো বাচ্চামি করলে সেটা আমি সহ্য করব না। আম্মু, আদ্রিস শান্ত হও। শান্ত হতে পারছি না। ওর শরীর যদি ড্রাগসটা নিতে না পারত, ওর শরীর যদি খারাপ প্রতিক্রিয়া করত, কি করতে তুমি? তোমার নিজের ছেলের বউ হলে তুমি এমনটা করতে পারতে? কথাটা শুনে মাধবী বেগম চিৎকার করে ওঠে। আদ্রিস, তুমি আমার ছেলে। পৃথিবীর কোনো কিছুর ক্ষমতা নেই এই সত্যি থেকে মুখ ফেরানোর। তুমি আমার ছেলে। আমি যদি তোমার ছেলে হই তবে আদ্রিতাকে অবজেক্টের মতো ব্যবহার করা বন্ধ করো। আমি ওকে ভীষণ ভালোবাসি মা। আদ্রিতার কিছু হয়ে গেলে আদ্রিসও মরে যাবে, কথাটা মাথায় রেখো। আদ্রিস রাগান্বিত হয়েই উপরে চলে যায়। মাধবী বেগম বসে পড়ে নিজের জায়গায়। কান্না করছেন তিনি। আসলেই তিনি ভয় পেয়ে যাচ্ছিলেন। তার ভেতর এখনও সেই একই ভয় কাজ করছে। আবার নিঃসন্তান হবার ভয়, আদ্রিসকে হারানোর ভয়। কিন্তু আদ্রিসকে হারানোর ভয়ে যে সে পরের মেয়েটাকে শঙ্কার মাঝে ঠেলে দিয়েছিল। রুমে এসে আদ্রিতাকে বুকে নিয়ে শুয়ে পড়ে আদ্রিস। আদ্রিতা এত বেশি ইনোসেন্ট, তাকে যে তার আশেপাশের মানুষগুলো ব্যবহার করে চলেছে সমানে, এটা সে বুঝতে পারছে না। এই নিষ্ঠুর পৃথিবী শুধুমাত্র তাকে প্রয়োজনে ব্যবহার করতে চাইছে। আদ্রিতাকে নিয়ে আশঙ্কা তার বেড়ে চলেছে। আদ্রিতার কপালে চুমু খায় আদ্রিস। ধীরে ধীরে পুরো গালে চুমু খায়। আমার জান, তোকে আমি পুরো দুনিয়া থেকে লুকিয়ে রাখবো, তাও তোকে ভালো রাখবো। তোর উপর কোনো আঁচ আসতে দেব না। সালাম হোসেনদের বাড়িতে জাহিন তার রুমে বসে বসে কিছু একটা শখ বসছে। আদ্রিতা মেয়েটা আমার এত কাছাকাছি চলে আসবে এটা আমি সত্যি কল্পনা করিনি। এবার তো আরও সোজাসুজি হয়ে গেল আমাদের খেলা মিস্টার খান। আমি তো এবার আদ্রিতাকে চুরি করব, আপনি ঠেকাতে পারবেন না। আদ্রিতা তুমি আমার হবে। আদ্রিসের থেকে তোমাকে চুরি করবো আমি। জাহিন কেমন পাগলের মতো হাসছে। সেই হাসির শব্দ সারা রুমে ছড়িয়ে পড়েছে। আদ্রিতা, তুমি অসম্ভব সুন্দরী। তোমার এই সৌন্দর্য একবার হলেও উপভোগ করতে চাই। তোমার সৌন্দর্য থেকে তোমার ইনোসেন্স আমাকে বেশি আকর্ষিত করে, বিশেষ করে তুমি যখন কান্না করো। জাহিন আদ্রিতার ছবির দিকে তাকিয়ে কিছু
ফ্ল্যাশব্যাক কল্পনা করে প্রথম যেদিন জাহিন আদ্রিতাকে দেখতে গিয়েছিল। আদ্রিতার বাবা মিজান আলী সেদিন জাহিনকে তাদের বাড়িতে নিয়ে আসে। জাহিন সেদিন দেখেছিল আদ্রিতাকে প্রথম। আদ্রিতা মা, চল বাইরে চল। আদ্রিতা কান্না করছে। বাবা, তুমি কেন বুঝতে চাইছো না? আমার বিয়ে হয়ে গেছে, আমি কেন অন্য কাউকে বিয়ে করব? কিসের জন্য তুমি আমাকে স্বামী থাকা সত্ত্বেও অন্য কারোর সঙ্গে বিয়ে দিবে? আদ্রিতা চোখের পানি মুছো। এত কথা বলো না। তোমার বাবা আমি জানি তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। জানো না বাবা? জানলে আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলতে না। আদ্রিতা, আমি চাই তুমি জাহিনের সঙ্গে দেখা করো, আর তা এখনই। এমন সময় সেই রুমে প্রবেশ করে জাহিন। থাক আঙ্কেল, আদ্রিতার আসার প্রয়োজন নেই, আমি চলে এসেছি। ও জাহিন, এখানে বসো বাবা। আদ্রিতার সামনে তাকায় না, তবে সে বেশ বুঝতে পারছে জাহিনের দৃষ্টি তার দিকে স্থির, এবং তাতে শুধু লালসা। আদ্রিতা নিজের ওড়না ভালো করে চেপে ধরে। তার ভীষণ অপ্রস্তুত অনুভব হচ্ছে। আদ্রিতার প্রচুর রাগও হচ্ছে। সে চিৎকার করে ওঠে, আমার স্বামী যখন আসবে তখন তোমাদের সবার খবর আছে। জাহিন এই কথা শুনে হাসে। স্বামী? যে লোকটা তোমাকে বিয়ে করে বিদেশে চলে গিয়েছে, 2 বছর হতে চললো, তোমার খোঁজ পর্যন্ত নেননি। খোঁজ ছাড়ো, ফোন পর্যন্ত করেনি, তাকে তুমি স্বামী বলো? সেগুলো আমার আর আমার স্বামীর মধ্যে কার বিষয়। আপনি দয়া করে এর ভেতর আসবেন না। আর এখন এই রুম থেকে বের হলে খুশি হই। আদ্রিতার তেজ দেখে জাহিন আবারও আকর্ষিত হয়ে পড়ে। তার কাছে আদ্রিতাকে ভীষণ আকর্ষণীয় লাগছে বর্তমানে। সেই তেজ আমি ভেঙে দিতে চাই। আদ্রিতা, তুমি তো আমার হবেই। তোমায় আমি চুরি করব, রাত গভীর। তবে ঘুম নেই আদ্রিসের চোখে। সবকিছু কেমন অদ্ভুতভাবে ঘিরে ধরেছে তাকে। আদ্রিতাকে নিয়ে আদ্রিসের চিন্তায় ভিড়ে চলেছে। আদ্রিসের কাছে একটা হরিণের বাচ্চা আদ্রিতা, এবং তার চারপাশে হায়নার দল। আদ্রিসের ভাবনার মাঝে হঠাৎ করে বুকের মাঝে নড়াচড়া অনুভব করে। আদ্রিস বুকের দিকে তাকায়। আদ্রিতা চোখ খুলে পিটপিট করে তাকিয়ে আছে তার দিকে। কি হয়েছে? কিছু খাবি? হ্যাঁ, খিদে পেয়েছে। আদ্রিতার গোলাপি ঠোঁট জোড়ায় চুমু খায় আদ্রিস। এক্ষুনি খাবার নিয়ে আসছে। আদ্রিতার মাথা বালিশে নামিয়ে দেয়, তারপর উঠে নিচে চলে আসে, খাবার নিয়ে উপরে আসে, আদ্রিতাকে খাইয়ে দেয়। আপনি খেয়েছেন? না। কেন? এমনি। খেয়ে নিন এখন। দুজন নিজেদের খাবার শেষ করে আবার শুয়ে পড়ে। এবার আদ্রিসের চোখে ঘুম নেমে আসে। আদ্রিসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘাঁটছিল প্রেমা। অফিসের কিছু কাজ শেষ করে ঘুমাতে এসেছে সে। শুয়ে শুয়ে রোজ আদ্রিসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখা ওর স্বভাব। আদ্রিসকে ফলো রিকোয়েস্ট সব দেওয়া হয়ে গেছে তার, কিন্তু আদ্রিস তো এসব দেখেই না, কারণ তার ফ্রি টাইমগুলো শুধুমাত্র আদ্রিতার জন্য। প্রেমা আজ একটা বিষয় খেয়াল করলো। মাঝের থেকে প্রায় 6 মাসের মতো আদ্রিসের কোনো পোস্ট নেই। ইতালি থেকে দেশে আসার পরেও কোনো পোস্ট নেই। প্রেমার ঘাটাঘাটি না করে একটা মেসেজ দেয় আদ্রিসকে। তারপর ঘুমিয়ে যাই এই আশায় আদ্রিস রিপ্লাই দিবে, কিন্তু আদ্রিসের যে তার প্রেয়সীর সঙ্গে ব্যস্ত। আদ্রিসের বুকের উপর ঘুমন্ত আদ্রিতাকে অসম্ভব মায়াবী দেখাচ্ছে। বন্ধ চোখ দুটোই বারবার চুমু খাওয়ার ইচ্ছে জাগছে মনে, কিন্তু প্রেয়সীর ঘুম ভেঙে যাবে সেই শঙ্কায় আর চুমু খাওয়া হচ্ছে না। আদ্রিস এক হাতের মুঠে আদ্রিতার দুটো হাত বন্দি করে নিয়ে যাবে। আদ্রিতাকে এত গভীরভাবে স্পর্শ করে আদ্রিসের মোহ যেন রয়ে গেছে। বারবার সুই সুই করে মনটা। আদ্রিস সেই ভীত আদ্রিতার কথা মনে করে, যেদিন প্রথম ছোট্ট আদ্রিতাকে নিয়ে এসেছিল বুক করে। আদ্রিতার চোখের ভয়ে আদ্রিসের হৃৎপিণ্ড কাঁপিয়ে তুলেছিল। প্রচণ্ড রকম যন্ত্রণা হচ্ছিল বুকে। পিচ্ছি বউটাকে রেখে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। শুধুমাত্র তার বিতরূপটা দেখে তাকে বাচ্চা থেকে একজন নারী হয়ে ওঠার সময়টা দিয়ে চেয়েছিল আদ্রিস। সেদিন আদ্রিস বুকে এক প্রকার পাথর বেঁধে নববধূকে রেখে দেশ ছেড়েছিল, কিন্তু তার কাজ তাকে ইতালিতে আটকে ধরে। তার অন্ধকার জীবন তাকে ইতালির বুকে গ্রহণের ন্যায় চেপে ধরে। কোনোভাবেই সে অন্ধকার কাটিয়ে উঠতে পারছিল না আদ্রিস। চারিদিকে বইছে রক্তবন্যা,
নিজের সমস্ত শক্তি খাটিয়ে সে রক্তবন্যা বন্ধ করতে পারছিল না আদৃশ। মাঝে মধ্যে নিজেকে বড্ড অসহায় মনে হতো আদৃশের। নিজের এই হাতে কত খুন সে করেছে, কিন্তু সেদিন এক 17 বছর বয়সী বাচ্চা মেয়েকে রক্তমাখা অবস্থায় দেখেছিল আদৃশ। মেয়েটা জন্মগত ইতালিয়ান, কিন্তু মেয়েটা ছিল শত্রুপক্ষের এক মাফিয়ার কন্যা, যাকে কিডন্যাপ করে মারার অর্ডার ছিল স্বয়ং আদৃশের নিজেরই। কিন্তু মৃত্যুর পর মেয়েটার মায়াবী মুখটা দেখে প্রথম আদ্রিতার সেই ভীত চেহারাটা মনে পড়েছিল আদৃশের। তখন চারিদিকে শূন্য হয়ে আসছিল তার ভয়। তার নববধূর বয়সও যে এমনটাই ছিল। সেদিন প্রথম নিজের কাউকে হারাবার ভয় পেয়েছিল আদৃশ। সেই ভয়টাই তার প্রফেশনের সব থেকে বড় শত্রু। যখন কারোর মৃত্যু ভয় তোমাকে গ্রাস করবে ভেবে নিবে, সেদিন থেকে তোমার উল্টো সময় শুরু। কথাটা বলেছিল সেই মেয়েটার ভাবা। মেয়েকে হারিয়ে সে পাগল প্রায় হয়ে গেছিল। আদৃশ চোখ বন্ধ করে নেয়। তার জীবনের মতো আদ্রিতার জীবনটা সবার ব্যবহারে করতে চায় না আদৃশ। তার স্ত্রীকে সে সুরক্ষিত রাখতে চায়। সে যেমনটা ভালোবাসা পেয়েও সে মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য সারা জীবন কষ্ট পেয়েছে, যার ভালোবাসা সে ছোট্টবেলায় হারিয়ে ফেলেছিল। তাকে যেমন এই সোনালি ভাড়িটা এক প্রকার বন্দী হয়ে থাকতে হয়েছে, তেমনটা সে আদ্রিতার সঙ্গে করতে চায় না। যাকে যেমন ব্যবহার করা হয়েছে তেমনটা সে আদ্রিতাকে ব্যবহার করতে দিতে চায় না। জান, তুই আমার দুর্বলতা, আমার চিরজীবনের করার সব পাপের শাস্তি হিসেবে সৃষ্টিকর্তা আমায় তোকে দিয়েছে। না হলে যে আমি উপর আল্লাহ ব্যতীত কাউকে ভয় পাই না, আজ তোকে হারানোর ভয় কেন পাবো বল? তুই খুবই ইনোসেন্ট জান। তোকে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে সবাই নিজের কাজ হাসিল করে ফেলে সহজে। তোকে আমি সুরক্ষিত রাখতে চাই। সকাল 10টা। আদ্রিতা নিজে ঘুমের লেগে আসা চোখ দুটোকে জোর করে খুলে আশেপাশে মাথা নাড়িয়ে দেখতে পায় সে আদৃশের হাতের উপর শুয়ে আছে। আদ্রিতা ভালো করে চোখ খুলে আদৃশের ঘুমন্ত মুখের দিকে তাকায়। লোকটার প্রতি অদ্ভুত একটা মায়া কাজ করে। 2টা বছর যে স্বামী স্ত্রী হিসেবে আদ্রিতাকে নাম পর্যন্ত দেয়নি, যে কিনা একটা ফোন পর্যন্ত করেনি, তার জন্য কিনা আদ্রিতা যুদ্ধ করেছে পুরো পৃথিবীর সঙ্গে। কি অদ্ভুত মায়া লাগতো আদ্রিতার। যখন তার বাবা বলেছিল জাহিনকে বিয়ে করতে, তখন সর্বপ্রথম আদৃশের চেহারাটার সামনে এসেছিল। কোনোভাবে সে পারেনি আদৃশকে রেখে অন্য কাউকে বিয়ে করার জন্য নিজেকে প্রস্তুত করতে। বাবার সঙ্গে যুদ্ধ করেছে প্রায় নিজের কাছে থাকা সব মানুষের সঙ্গে। আদ্রিতার চোখ বেয়ে হঠাৎ পানি গড়িয়ে পড়ে। অতীত তার জন্য বড্ড কঠিন। সেই দিন আদৃশ সঠিক সময় না আসলে হয়তো আজ আদ্রিতা ওই চরিত্রহীন লোকটার স্ত্রী হয়ে যেত। নিজের অজান্তে প্রচুর ব্যথা শুরু হয় বুকে। আদ্রিতা বুকে হাত দেয়। সত্যি অসম্ভব ব্যথা করছে। ফুপিয়ে ওঠে মেয়েটা। আদ্রিতাকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছিল আদৃশ নিজেও জানে না। হঠাৎ করে আদ্রিতার ফুফানির শব্দ শুনে চোখ খুলে তাকায় আদৃশ। আদ্রিতার চোখে পানি দেখে হঠাৎ করে উত্তেজিত হয়ে যায় আদৃশ। বউ, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? তোর কি ব্যথা হচ্ছে কোথাও? আম সরি জান, কাল রাতে তুই প্রচণ্ড সমস্যার মধ্যে ছিলি। আমি তোকে সাহায্য করেছি, বিশ্বাস কর। আদ্রিতা ফুফাতে ফুফাতে আদৃশের দিকে তাকায়। আদৃশকে জড়িয়ে ধরে। আদৃশ মাথায় হাত রাখে আদ্রিতার। কি হয়েছে? কাঁদছিস কেন জান? সেদিন যদি একটু দেরি করে আসতেন, ওই লোকটা যদি আমাকে বিয়ে করে নিয়ে যেত, তাহলে কি হতো? আদৃশ এবার বুঝতে পারেন তার বাচ্চা বউটা আসলে বাজে চিন্তার কারণে কান্না করছে। পুরো পৃথিবী এক করে দিতাম। তোকে আমার আল্লাহ দিয়েছে। তোকে আমার করে রাখতে সেই আমাকে সাহায্য করবেন। তোর জন্য যদি আমাকে ধ্বংস হতে হয়, তবে তা আমি সদরে গ্রহণ করব। আমি ধ্বংস হব, তোকে আমি সুরক্ষিত রাখবো। তোকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে এক পর্যায়ে আদ্রিতার কান্না থামে। আদৃশ পাশে থাকা ফোনটা তুলে দেখে 10টার বেশি বাজে। 11টার সময় তার একটা মিটিং আছে। জান? আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আদ্রিতা আদৃশের দিকে তাকিয়ে দেখে। এরপর উঠে পড়ে আদৃশের বুকের উপর থেকে। চুলগুলো ক্লিপে আটকে ওয়াশরুমে চলে যায়। আদৃশ উঠে বসে। তার ফোনে কিছু ছবি দেওয়া হয়েছে। সেখানে পাহাড় সমান নকল টাকার ব্যান্ডেল ফুরিয়ে দেওয়া হচ্ছে। আদৃশ বুক কুঁচকে সেটাকে দেখে। এরপর বাঁকা আসে। ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আদ্রিতা। আদৃশের জন্য খাবার রান্না করতে নিচে চলে যায়। আদৃশ ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়নার সামনে এসে চুল আঁচড়াচ্ছে। এমন সময় রুমের দরজায় শব্দ করে ভেতরে প্রবেশ করে আশরাফ খান।
আদৃশ, বাবা কি হয়েছে, তুই দেখিসনি কিছু? আদৃশ কিছুই জানে না এমন ভান করে বলে, না কি দেখব। আশরাফ খান ফোনটা আদৃশের সামনে ধরে, সেই ভিডিওটা আমার গোডাউনে রেড দিয়েছে, তুই চুপ করে থাকতে পারছিস কিভাবে? আদৃশ ভ্রুকুচকে উত্তর দেয়, তুমি এগুলো এখানেও করো? আশরাফ খান রাগান্বিত কণ্ঠে বলেন, আদৃশ, বাচ্চাদের মতো কথা কিভাবে বলিস তুই? দেশ থেকে জিনিস তৈরি না করলে বাইরে পাচার কিভাবে করব? তার মানে তোমার গোডাউন বাংলাদেশে? হ্যাঁ। আদৃশ আবারও আয়নার দিকে ফিরে চুলে চিরুনি দেয়। আমাকে সময় দাও, আমি ম্যাচিং না, আমাকে ভাবতে দাও। আর তোমার শত্রুদের লিস্ট দাও, বিকেলের আগেই দিবা। কি করবি সেসব দিয়ে? আমি কি করব তার কৈফিয়ত আমি কখনোই কাউকে দিইনি, তোমাকেও দেব না। ভালো লাগলে আমাকে ইনফরমেশন দিবা, নাইলে দিবা না। আদৃশের কথার কোনো উত্তর দেওয়ার আগে আদ্রিতা রুমে আসে। শ্বশুর কেমন চিন্তিত দেখে আদ্রিতা বলে, বাবা কি হয়েছে আপনার? আশরাফ খান নিজেকে সামলে বলেন, কিছু না আম্মাজান, আপনার রান্না শেষ? হ্যাঁ, ঠিক আছে। আশরাফ খান চলে যায়। আদ্রিতা আদৃশের দিকে এগিয়ে আসে, টাই নিয়ে বেঁধে দেয়। একে একে আদৃশের সব প্রয়োজনীয় জিনিস গুছিয়ে দেয়। চলুন, দেরি হয়ে যাচ্ছে। তুই যাবি না ভার্সিটি? হ্যাঁ যাব, আপনি নিচে যান, আমি রেডি হয়ে আসছি। আদ্রিতা দ্রুত কাবার্ডের কাছে চলে যায়। কাবার্ড থেকে জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। আদৃশ নিচে চলে আসে। খাবার টেবিলে নীরবতা। মাধবী বেগম সার্ভ করছেন। মম, তুমি কেন সার্ভ করছো? সার্ভেন্ট কই? আমি ভাবলাম আজ আমি সার্ভ করি, তাই ওদের আসতে নিষেধ করেছি। অফিসে এসে মিটিংটা আদৃশ আগে অ্যাটেন্ড করে। আদৃশ আজ তার বাবার সমস্ত কাজ, সমস্ত ব্যবসার কথা 1 থেকে 100 পর্যন্ত বুঝে নিল। স্যার, গোডাউনে আগুন দেওয়ার প্রায় 2 কোটি টাকার লস উঠাতে হতে পারে আমাদের। নিজেকে কখনো 100% চালাক ভাবা উচিত নয়। তোমাদের আজকের পরিণতি এর সব থেকে বড় একটা কারণ হলো তোমরা কোনো ভয় ডর ছাড়াই নিজেদের 30 মার খান ভেবে এগিয়ে গেছো। প্রতিটা কাজের পেছনে একটা ভয় থাকা উচিত। তাহলে স্যার, আপনি কি বলতে চাইছেন? যে এএসপি এখানে রেড বসিয়েছে, তার সঙ্গে আমার মিটিং ফিক্সড করো। কিন্তু স্যার, ওরা তো জানে না এটা আপনার বাবার গোডাউন। আপনি গেলে তো সেটাও জেনে যাবে। তোমাকে যা বলেছি তাই করো, বাকিটা আমার উপর ছেড়ে দাও। আদৃশ কথাটা শেষ করেই উঠে চলে যায় মিটিং রুম থেকে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।